প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শুভঙ্কর স্যার, তোমাদের ইংরেজি শিক্ষক। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন পড়া নিয়ে, যেটা ক্লাস 11-এর জন্য। এর আগে বলে রাখি, তোমরা আমায় দেখতে পাচ্ছ দ্য ডিজিটাল এডুকেয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেই প্ল্যাটফর্ম থেকে। বিগত বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আমার চেষ্টা এবং সম্পূর্ণ পরিকল্পনা দিয়ে একটা আদর্শ মেসেজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে মেসেজটা খুবই আদর্শ। কেন আদর্শ বলছি? কারণ এই সিলেবাসটা যেটা এসছে, দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাই বোন, অনেক ছাত্রছাত্রী আছে, তারা ভীষণভাবে শঙ্কিত, ভীষণভাবে চিন্তিত যে পরীক্ষা কীভাবে হবে না হবে। তো যাই হোক, তোমাদেরকে বলছি পূর্ণ আস্থা রাখো, ক্লাসগুলো কন্টিনিউ দেখো, এবং যা কোয়েরি আসছে সেগুলো আমাদেরকে অবশ্যই লিখে পাঠাও। এবং যারা অফলাইনে আছো তাদেরও বলছি, তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো এবং জিনিসগুলো ধরে ধরে বোঝার চেষ্টা করো। মুখস্থ বিদ্যা কিন্তু নয়, কনসেপশনাল কিন্তু ধারণা নিয়ে, একটা কনসেপশন বেস থিঙ্কিং নিয়ে কিন্তু আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আর যারা তোমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখছো, তাদের বলছি তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে। আমি তো গিয়ে তোমাদের সেই সমস্যাগুলো দেখতে পারছি না, তাই তোমরা কিন্তু আমাকে লিখে জানাও। আমি কিন্তু প্রত্যেকের কিন্তু কমেন্টে বা যে কোনো কোয়ারিতে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তোমরা কিন্তু যদি ভিডিওগুলো চেক করো সেখানে দেখতে পাবে, ডেসক্রিপশন বক্সে যেখানে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন থাকবে, তার নিচে যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সের মধ্যে তোমাদের সমস্যাগুলো আমায় বলে দেবে। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে কথা না বাড়িয়ে একটা ক্লাস শুরু করছি, যেটা আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে প্রথম কবিতাটা আমরা পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেই পর্বের পর আমাদের পাঠ্য বইয়ে একটা নতুন কবিতা সংযোজন হয়েছে নিউ সিলেবাসে। তার নাম হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স। দ্য বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর দ্বারা লেখা একটা অসামান্য কবিতা হচ্ছে বেঙ্গল সেলার্স। এবার লক্ষ্য করো, দেয়ার ইজ এ পিকচার, আ সেলার অফ বেঙ্গলস who is sailing Bengals and a few girls or women, they are around him. এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছি? যে একজন চুড়ি বিক্রেতা, সে কিন্তু অনেক রঙের চুড়ি, দেখো রকমারি চুড়ি নিয়ে বসে আছে, আর পাশে কিন্তু বিভিন্ন বয়সের মহিলারা রয়েছে। লুক অ্যাট দ্য পিকচার, বিভিন্ন বয়সের মহিলারা রয়েছে। এখানে আমরা ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, একজন বৃদ্ধাকে দেখতে পাচ্ছি, তারপরে বিয়ে হয়নি এমন মেয়েদেরও দেখতে পাচ্ছি, এবং সংসার চালাচ্ছে এমন মেয়েদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, তো এই একটা মাকে দেখতে পাচ্ছি যে তার সংসার, পরিবার, স্বামী, সন্তান সব কিছুকে গুছিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ছবিটা কিন্তু অনেক কিছু বলে যায়, ছবি কিন্তু অনেক কথা বলে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমি এর আগেও বলেছি, ছবি কিন্তু অনেক কথা বলে যায়। তো এই ছবিটার মধ্যে দিয়ে যে জিনিসটা প্রথমত উঠে আসছে, যেটা আমাদের কবিতার মেন থিম, এখানে সেটা ভিজুয়ালাইজ করা আছে, সেটা হলো যে একটা এমন সমাজ, যে সমাজে চুরির একটা যথেষ্ট ভূমিকা রয়েছে। এই সমাজ, যে সমাজে নারীত্বকে, ওমেনহুডকে খুব গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে ওমেনহুডকে খুব গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। এখানে একটা ছোট্ট মেয়ে, যার জীবনটা কেবল শুরু হয়েছে, তারপরে সে আস্তে আস্তে তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে পেরিয়ে গিয়ে যখন আবার বৃদ্ধ হবে, এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু সাক্ষী হয়ে রয়েছে চুড়িটা, তাই তো? দেখো, চুড়িটা কিন্তু খুব থিমেটিক, খুব সিম্বলিক একটা ব্যাপার। কিন্তু দেখো, এই মেয়েটাও কিন্তু একদিন এই স্টেজে আসবে, তাই না? একদিন এনার মতো ইনিও ছিল, তাই তো? তা দেখা যাচ্ছে জীবনের অভিজ্ঞতা জমতে 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 বয়স বাড়তে বাড়তে তুমি এইখানে গিয়ে পৌঁছবে। আর সেই গোটা জার্নিটায় তোমার সব থেকে বড় কম্পেনিয়ন, তোমার সুখ, দুঃখ, আনন্দ, স্বপ্ন, ভালোবাসা, যাই বলো না কেন, প্রত্যেকের সাক্ষী হয়ে থাকবে কিন্তু এই রঙিন চুড়িগুলো, ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে আমাদের কবিতা। ব্যাঙ্গলস মানে হচ্ছে চুড়ি, ব্যাঙ্গলস মানে হচ্ছে চুড়ি, আর সেলার্স মানে বিক্রেতা। দ্য ব্যাঙ্গলস সেলার্স। এবার একটা জিনিস লক্ষ্য করে নাও, সামনে ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়েছে। আর্টিকেল দু ধরনের হয়, একটা ইনডিফিনিট, একটা ডেফিনেট। এখানে ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়েছে। ডেফিনেট আর্টিকেল তখন ইউজ করা হয় যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয়। পৃথিবীতে একটাই আছে, যেমন প্রাকৃতিক সৃষ্টি, যেমন হিমালয়, গঙ্গা ইত্যাদি, যে কোনো ধর্মগ্রন্থ। হ্যাঁ, এর পাশাপাশি কোনো কিছু নির্দিষ্ট করে বললে, কোনো একটা নির্দিষ্ট
জাতিকে বোঝাতে গেলে কিংবা ধর্ম, তাছাড়া মনে করো তোমার বড় বড় অট্টালিকা যেগুলো একটাই আছে বিশেষ, সেগুলোর আগে আমরা ডেফিনেট আর্টিকেল দ্য ইউজ করে থাকি। দ্য ব্যাঙ্গল সেলার্স, এটা কিন্তু যেই সেই বিক্রেতা না, এ কী বিক্রেতা? চুরি বিক্রেতা। আমরা নির্দিষ্ট করে বলেছি দেখে এখানে ডেফিনেট আর্টিকেল ইউজ করেছি। আচ্ছা, লিখেছেন সরোজিনী নাইডু। এবার চলো আমরা পরের লেয়ারে চলে যাই। লুক অ্যাট দ্য শাইন। শাইনটা দেখো, চোখের শাইনটা। এই যে মানুষটা যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, তিনি আর কেউ নন, এই কবিতার যিনি লিখেছেন শ্রদ্ধেয় সরোজিনী নাইডু। আচ্ছা, এবার এনার সম্বন্ধে যদি কোনো কিছু বলতে যাওয়া হয়, তবে সেই বলাটা কিন্তু কখনোই সংক্ষিপ্ত হয়ে দাঁড়াবে না, বা চট করে এনার সম্বন্ধে 2-4 লাইন বললে এনার ব্যক্তিত্ব বা এনার কর্মকাণ্ড, এনার অবদান তা কিন্তু প্রকাশ করা যায় না। এমন একটা মানুষ, রক্তমাংসে করা এমন একটা মানুষ, যিনি বিশেষ করে ভারতীয় নারীদের জন্য রাজনীতি, দেশের স্বাধীনতা সংগ্রাম, প্রত্যেকটা জায়গায় একটা মহিলা হয়ে এমন একটা আদর্শ রেখে গেছেন, যে আদর্শ শেখায় যে এই নারী জাতিই হচ্ছে এই সমাজের একমাত্র উদ্ধারকারিণী। একমাত্র উদ্ধারকারিণী নারীরাই, সেটাই তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। স্বাধীনতার আগেও এবং স্বাধীনতার পরে তিনি কিন্তু বিভিন্ন সরকারি কাজে কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করে এই দেশের ভালোটা তিনি চেয়ে গেছেন, এবং পাশাপাশি এই যে নারী জাতির যে উন্নতি, সমাজগত যে উন্নতি, যেখানে নারীরা চিরকাল, আমরা পড়ে এসেছি সেই উপন্যাস বলো, প্রবন্ধ বলো, যেখানে নারীরা চিরকাল বঞ্চিত, চিরকাল অসহায়, কিন্তু সেই নারীদের প্রতীক হয়ে তিনি কিন্তু যোগ্য উদাহরণ রেখে গেছেন। যাই হোক, ওনার প্রতি সশ্রদ্ধ প্রণাম দিয়ে আমরা পড়াটা শুরু করছি। এখানে ওনার লাইফ টাইম ইনফরমেশনস এবং অ্যাবাউট দ্য পোয়েটেস সম্পর্কে কিছু আছে, দেখে নাও। সরোজিনী নাইডু 1879, 1879 সালে তার জন্ম। ওয়াজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, যাকে ভারতের নাইটিঙ্গেল পাখি বলা হতো। বলে রাখি, এই নামটা দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ আমাদের বাপু। ঠিক আছে, বাপু সম্বন্ধে আমরা ক্লাস 10-এ পড়েছি, পাসিং অ্যাওয়ে বাপু। এই পাসিং অ্যাওয়ে বাপু পড়ার সময় আমরা যে মানুষটার কথা জেনেছি, যিনি আমাদের জাতির জনক, যাকে বলা হয় ফাদার অফ নেশন, অর্থাৎ মহাত্মা গান্ধী, তিনি সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, আদর দিয়ে নাম রেখেছিলেন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নাইটিঙ্গেল পাখির গলার স্বর এতই মিষ্টি, যে শুনেছে সে কোনোদিনও ভুলতে পারবে না। তেমন এনার লেখা, এনার কর্মকাণ্ড, এনার যে আহুতি, সব কিছুতে এত মিষ্টি, এত শ্রবণময় ছিল, এত অডিয়েবল ছিল, যার জন্য তাকে এই তকমা দেওয়া হয়। বিকজ অফ দ্য পোয়েটিক লিরিক দ্যাট শি রোট, বিকজ অফ দ্য পোয়েটিক লিরিক অর্থাৎ কাব্যিক যে গান বা গীতি কবিতা, অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে যে গান তিনি লিখেছেন, বা কাব্যময় সঙ্গীতময় যে কবিতা তিনি লিখেছেন, সেই কবিতা লেখার জন্যই তাকে মহাত্মা গান্ধী বলেছিলেন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডু ইমবেড দ্য এথোস অফ বেঙ্গল অ্যান্ড অফ হায়দ্রাবাদ। দেখো, তাহলে এই যে ব্যক্তিত্বের সম্বন্ধে জানছি, তার মধ্যে দুটো বিশেষ এলাকার কিন্তু কৃষ্টি বা সংস্কৃতি বা কালচার একসাথে মিঙ্গল হয়েছে, মিশ্রণ হয়েছে, সেটা হচ্ছে বেঙ্গল অ্যান্ড হায়দ্রাবাদের। শি ওয়াজ অলসো আ গ্রেট পলিটিশিয়ান, অরেটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। দেখো, তাহলে কিন্তু এই যে মানুষটার কথা আমরা আজকে জানছি, তিনি কিন্তু শুধুমাত্র একজন লেখিকা ছিলেন তা না, তিনি রাজনীতিবিদ, একজন সমাজ সংস্কারক, একজন আইনত অধিকর্তা, অর্থাৎ আইনের কর্ম পালন করা বা ন্যায়নীতিগুলো পালন করার ক্ষেত্রে ভূমিকা পালন করা, সেগুলোও তিনি করেছেন। শি ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ওয়াজ এ ট্রাস্টেড অ্যাম্বাসেডর অফ মহাত্মা গান্ধী। দেখো, তিনি শুধুমাত্র যে সাহিত্য জগতেই নিজের প্রতিভা দেখিয়েছেন তা না, তার দৃঢ় মানসিকতার পরিচয় পাওয়া যায় ভারতের স্বাধীনতা যুদ্ধেও, স্বাধীনতা আন্দোলনেও তাকে আমরা ইনভলভ হতে দেখেছি। শুধু তাই না, তিনি মহাত্মা গান্ধীর একজন বিশ্বস্ত কি ছিলেন, অ্যাম্বাসেডর কি মানে বলে কি,
দূত। অ্যাম্বাসেডর মানে কি? দূত। বৈদেশিক দূতদের কি বলা হয়? ফরেন অ্যাম্বাসেডর, ঠিক আছে? তিনি কিন্তু ভারতীয় অ্যাম্বাসেডর ছিলেন, একজন ভারতের একজন দূত ছিলেন। তোমরা হয়তো জানো, যাদের পল সায়েন্স আছে তারা ভালো করে জানো যে প্রত্যেকটা দেশের কিন্তু একজন দূত থাকে, হ্যাঁ, এবং প্রত্যেকটা দেশেই কিন্তু ওই দেশের ছাড়াও বিদেশি দেশের কিন্তু একটা কার্যালয় থাকে, কিন্তু সেখানে এই দূতেরা গিয়ে যে বিভিন্ন ধরনের বৈদেশিক আলোচনা, কূটনীতি, বিভিন্ন পলিসি নিয়ে কিন্তু এরা আলোচনা, গোটা দেশটা যে টিকে আছে শত্রুমুক্ত, বিভিন্ন থ্রেটস থেকে দূরে আছে একমাত্র এই সমস্ত অ্যাম্বাসেডারদের কারণেই কিন্তু। এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, ঠিক আছে? আচ্ছা, she tried to blend India and English sensibilities in her poetry. তিনি ভারতীয় এবং ইংরেজ যে চেতনার যে সংমিশ্রণ, কিন্তু তিনি এমন সময়কার, সেই সময়কার তিনি মানুষ যখন ভারত পরাধীন, ঠিক আছে? তাই ব্রিটিশ রাজশক্তির অত্যাচার, এই দেশের মানুষের আর্তনাদ এবং তাদের যে যুদ্ধে জয়লাভ, অর্থাৎ স্বাধীনতার যে সূর্যের মিষ্টি আলোর আস্বাদন তিনি পেয়েছিলেন। তার মানে স্বাধীনতার আগের সে অন্ধকার সময়টা এবং স্বাধীনতার পরে যে আলোকিত ভারতবর্ষ, তার প্রত্যেকটা থিওরি, তার প্রত্যেকটা হিস্ট্রি তার কাছে কিন্তু ছিল। তাই জন্য তিনি দুটো দেশের, ইংলিশ মানে ইংল্যান্ড এবং ইন্ডিয়া, এই দুটো জায়গার মানুষের ভাবনার কিন্তু সংমিশ্রণ করেছেন কোথায়? তার সাহিত্যে। আচ্ছা, ইন হার পোয়েট্রি, আচ্ছা, হুইচ ইজ লিরিক্যাল অ্যান্ড মিউজিক্যাল, এবং যার ফলেই তার কবিতাগুলো, তার লেখা সাহিত্য সৃষ্টিগুলো হয়ে উঠেছে সঙ্গীতময় এবং সুরময়, সঙ্গীতময় এবং সুরময়। নট অনলি দ্যাট, বাট শি ওয়াজ ট্রুলি ওয়ান অফ দ্য জুয়েলস অফ দ্য ওয়ার্ল্ড। শুধু তাই বলে সীমাবদ্ধ নই, অর্থাৎ কি বলেছি, এতগুলো কথার বলার পরেও, যে কথাটা তোমাদের আমি শুরুতে বললাম, এতগুলো কথা বলার পরেও তার সম্বন্ধে যেন কিছুই বলা হয় না, আরও অনেক কিছু রয়ে যায়। নট অনলি দ্যাট, বাট শি ওয়াজ ট্রুলি ওয়ান অফ দ্য জুয়েলস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে সমস্ত রত্ন আছে, এই রত্ন কিন্তু কোনো পার্থিব রত্নের কথা বলা হয়নি, অর্থাৎ কোনো পাথর বা মণিমুক্ত নয়। এই রত্ন হচ্ছে মানুষের কর্মকাণ্ড, তার কর্ম, তার ডেডিকেশন, তার মোটিভেশন, এগুলো। তো এই মানুষটা এই গোটা বিশ্বে যে সমস্ত সৃজনশীল, তোমার জ্ঞানী বা পরোপকারী মানুষদের তালিকা রয়েছে, বা সেই সাহিত্যিক বা বিজ্ঞানী যাই বলো না কেন, তাদের যে তালিকা তৈরি করা যায়, তবে সেই তালিকার একটা মূল্যবান পাথর হচ্ছে কে? আমাদের সরোজিনী নাইডু, ঠিক আছে? আচ্ছা, বিং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস heroines of the 20th century, her birthday is celebrated as the Women's Day. তা বলছে being one of the most famous heroines of the 20th century, 20 শতকের যে সকল আমরা রূপলী পর্দা বলো বা সিনেমা জগৎ বলো, সেখানে যে সমস্ত আমরা অভিনেতা বা অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের দেখেছিলাম, তাদের মধ্যে একজন অন্যতম কে ছিলেন? আমাদের এই সরোজিনী নাইডু, ঠিক আছে? শুধু তাই না, আমরা তার জন্মদিনকে ওমেন্স ডে হিসাবে পালন করি, অর্থাৎ বিশ্ব মহিলা দিবস হিসাবে পালন করা হয়, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো আজকে কার চরণতলে আমরা এসে দাঁড়িয়েছি, এবং তার সেই লেখাটার উৎকৃষ্ট লেখা পড়ার আজকে আমাদের সুযোগ হয়েছে। তাই আমরা এবার চলো আস্তে আস্তে এগিয়ে যাই। কবিতাটা পড়াবার প্রথমেই আমি একটা কথা তোমাদের বলেছিলাম, চুরি শুধু কাচের রং করা কিছু টুকরো নয়, বৃত্তাকার কিছু টুকরো নয়। চুরি হচ্ছে মানুষের জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, আশা, আকাঙ্ক্ষা সবেরই প্রতীক। একটা চুরি যখন একটা ছোট্ট মেয়ে হাতে পড়ে, সেই ছোট মেয়েটা যখন বড় হয়ে তার বিয়ে হয়, নতুন সংসার শুরু করে, তারপর সে যখন তার সন্তান সন্ততি জন্ম নেওয়ার পর সে সংসারে ভার নিয়ে একসময় সে বৃদ্ধ হয়ে পড়ে, এই গোটা জার্নিটায় তার সমস্ত ভাবনা, তার সমস্ত আশার প্রতীক হয়ে থাকে শুধুমাত্র ওই চুরিটা, সেই রঙিন চুরিটা। তো সেই চুরিটাই কতটা সিম্প্যাথেটিক, কতটা সিগনিফিক্যান্ট, কতটা সিম্বলিক, তাই কবিতার মধ্য দিয়ে বলা হয়েছে আমাদেরকে। দেখো এবার কবিতাটা পড়ছি, তোমরা খুব অ্যাটেনশনালি শোনো। ব্যাঙ্গল সেলার্স ইজ আ পপুলার লিরিক অ্যালং উইথ, আচ্ছা এখানে অ্যাবাউট দ্য টেক্সট দিয়েছে, কবিতাটা শুরু করার আগে টেক্সটটাও একটু পড়ে নিই, তাহলে ভালো লাগবে পড়তে কবিতাটা। ব্যাঙ্গল সেলার্স ইজ এ পপুলার লিরিক অ্যালং উইথ প্যালেঙ্কুইন বিয়ারার্স অ্যান্ড করমন্ডল ফিশার্স। দেখো প্যালেঙ্কুইন মানে পালকি, আগেকার দিনে রাজা
রাজাদের স্ত্রীরা বা রাজ পরিবারের মেয়েরা দেখতে যেরকম একটা চৌকা এবং ত্রিভুজের মতো একটা ঘরের মধ্যে বসে থাকতো, আর কারো কেউ কেউ নিয়ে কাঁধের মধ্যে নিয়ে তাকে গান গাইতে গাইতে যেত, ঠিক আছে। আগেকার দিনে বাংলা সিনেমাগুলোতে এগুলো কমন একটা দৃশ্য। তো তাকেই বলা হয় প্যালেঙ্কুইন। প্যালেঙ্কুইন মানে পালকি, আর বিয়ারার্স যারা বহন করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পালকি বাহককারীরা এবং করমণ্ডল, কি বলছে, করমণ্ডল ফিশার্স, করমণ্ডলে যারা মৎস্য চাষিরা বা মৎস্য শিকারীরা আছে, এই যে দুটো লেখা, এই লেখা দুটো কিন্তু তার অসামান্য একটা লেখা। বেঙ্গল সেলার্সের পাশাপাশি এইগুলো তার কিন্তু পপুলার রাইটিং। তারপর কি বলছে, হুইচ ওয়াজ পাবলিশড ইন দ্য 1912, 1912 সালে বেঙ্গল সেলার্স, প্যালেঙ্কুইন বিয়ারার্স অ্যান্ড করমণ্ডল ফিশার্স এগুলো পাবলিশ হয়েছিল। আচ্ছা, কি বলেছে, কালেকশন অফ পোয়েট্রি কল্ড দ্য বার্ড অফ টাইম। দ্য বার্ড অফ টাইম হচ্ছে সেই, আমরা জানি যে ওই অমুক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তেমন করে বেঙ্গল সেলার্স হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, দ্য বার্ড অফ টাইম, পাবলিশড ইন 1912, 1912 সালে প্রকাশ লাভ করেছিল। The poem depicts a group of Bengal sailors who wander from town to sell their inventory. One of them becomes the narrator or the speaker of the poem. তা দেখা যাচ্ছে কি বলেছে, যে বেঙ্গল সেলার চুরি বিক্রেতারা তাদের চুরি বিক্রি করার জন্য এক শহর থেকে আরেক শহর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায়। সেই চুরির বর্ণময় বোঝা মাথায় করে ঘাড়ে করে নিয়ে তারা ঘুরে বেড়ায়। তো তেমন করে একজন চুরি বিক্রেতা আমাদের এই কবিতার ভাষ্যকার, অর্থাৎ এই কবিতার বক্তা হয়ে উঠেছে, ঠিক আছে। সে চুরি, আসলে এটা একটা গান, তোমরা যেটা পড়বে, একজন চুরি বিক্রেতা চুরি বিক্রি করতে গিয়ে গানটা করে। আমরা জানি যে এমন কিছু প্রফেশন আছে যেখানে সেই জীবিকার অন্তর্গত যে জিনিসটা বিকৃত পণ্য, সেটাকে বিক্রি করার আগে লোকেরা কি করে, গান গায়, মানুষকে ডাকে, ঠিক আছে। এমন অনেক প্রফেশনই আছে। ছোটোবেলায় দেখতাম যে বাড়ির সামনে যখন আইসক্রিমের গাড়ি যেত বা কুলফি বা বরফের গাড়ি যেত, তখন কিন্তু নিয়ে যাও বলে কি করতো, সেই ছোট্ট বেলখানাটাকে সুতো দিয়ে নাড়াতো আর সবাই ছুটে ছুটে আসতো। সো দিস ইজ আ ট্রেডিং ক্রাই, যেটাকে আমরা বলি ব্যবসা সংক্রান্ত একটা ডাক বা হাক, একটা পদ্ধতি। তেমন করে এই একজন চুরি বিক্রেতা কিন্তু তার চুরি বিক্রির সময় যে গানটা গায়, আসলে যে গানটা কার লেখা, সরোজিনী নাইডুর লেখা। এখানে গানটা কে গেয়েছে, একজন চুরি বিক্রেতা গেয়েছে, যেটা আমরা কবিতা আকারে পড়ব, ঠিক আছে তো। আচ্ছা, আচ্ছা, কবিতাটা পড়ছি, সবাই ভালো করে শোনো। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝো। বেঙ্গল সেলার্স আর উই, আমরা হলাম চুরি বিক্রেতা। হু বিয়ার, যারা বহন করি, আওয়ার শাইনিং লোডস, বর্ণময় আমাদের এই বোঝাটি। বর্ণময় বোঝা বলতে কি বোঝানো হয়েছে, চুরির বোঝানো হয়েছে। টু দ্য টেম্পল ফেয়ার, ওই যে মন্দিরের মেলার মাঠে। অর্থাৎ আমরা হলাম চুরি বিক্রেতা, যারা চুরিগুলো নিয়ে সে বোঝা, সে বর্ণময় বোঝা ঘাড়ে নিয়ে বা মাথায় নিয়ে হেঁটে চলেছি কোন দিকে, মন্দিরের সে মেলার দিকে। অর্থাৎ মন্দিরের প্রাঙ্গণ যে মাঠ, সেখানে মেলা বসেছে, সেখানে চুরি বিক্রেতারা তাদের ঘাড়ের মধ্যে রং বেরঙের চুরি নিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, প্রশ্ন করেছে। কে নেবে, নিয়ে যাও এই চমৎকার উজ্জ্বল রামধনুর রঙে মোড়া আলোর এই বৃত্তগুলো। কি সুন্দর করে লিখছে দেখো। হোয়াট ইজ দ্য থিঙ্কিং, মানে কেন বলে মেলোডিয়াস, কেন নাইটিঙ্গেল বলা হয়েছে। লুক এট দ্য সেন্স অফ থিঙ্কিং অ্যান্ড দ্য ওয়ে অফ এক্সপ্রেশন, কিভাবে এক্সপ্রেশন করেছে। হু উইল বাই, কে কিনবে এরকম করে বলছে। কে বলছে, চুরি বিক্রেতা। দিস, এইগুলো বলতে এই যে কোনগুলো, চুরিগুলো। এগুলো বলতে চুরিগুলোকে দেখো কিভাবে বলা হয়েছে। দিস ডেলিকেট মানে অসাধারণ। ডেলিকেট মানে কি, অসাধারণ। ডেলিকেট ব্রাইট, সেগুলো কি, উজ্জ্বল। রেইনবো টিন্টেড, রামধনুর রঙে মোড়া। রামধনুর কটি রং, 7টি রং। চুরির মধ্যেও 7টি রঙের সমাহার আমরা দেখতে পাই। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, আলোর বৃত্ত। অর্থাৎ চুড়িগুলো কি বলা হয়েছে, চুড়ি গেল যেন রামধনুর রঙে মোড়া একটা আলোর বৃত্ত। রামধনুর রঙে মোড়া যেন এক আলোর বৃত্ত, তাই তো। রামধনুর রঙে মোড়া এক আলোর বৃত্ত, অর্থাৎ এই যে শেপটা বলা হয়েছে,
এটা কি বলছে? রামধনুর রঙে মোড়া এক আলোর বৃত্ত। কে নেবে এই চুড়িগুলো? নিয়ে যাও। কোশ্চেন মার্ক করেছে, কেউ নিবে জিজ্ঞাসা করেছে। লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইটস। লাস্টারাস মানে বর্ণোজ্জ্বল, লাস্টারাস মানে সুখী, লাস্টারাস মানে আনন্দ, ঠিক আছে? লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফ অর্থাৎ একটা হাসি খুশি জীবনের সব থেকে বড় প্রতীক, উজ্জ্বল প্রতীক হলো, টোকেনস মানে প্রতীক, কি? এই চুড়িগুলো। লাস্টারাস মানে ব্রাইট, কালারফুল, হ্যাঁ, শাইনি। লাস্টারাস টোকেনস, এই যে রং বেরঙের চুড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কি জানো? সুখী জীবনের প্রতীক। এগুলো কি? সুখী জীবনের প্রতীক। দ্য লাইফ inside a life there is lots of happiness, enjoyment, smile. So this word indicates those sentiments, those moods. সেই জিনিসগুলোকে বোঝাচ্ছে লাস্টারাস টোকেন। লাস্টারাস টোকেনস মিনি, লাস্টারাস টোকেনস মিন সেই বর্ণোজ্জ্বল, সেই আলোকময়, সেই দ্যুতিময়, সেই রং বেরঙের কাচের চুড়িগুলো, যেগুলো একটা রেডিয়েন্ট লাইফ, লাইফকে প্লুরাল করা হয়েছে, LIFE মানে লাইফ, এখানে ইএস যুক্ত করে কি করা হয়েছে? প্লুরাল করা হয়েছে, অর্থাৎ অনেকগুলো বর্ণোজ্জ্বল, অনেকগুলো খুশি, হাসি খুশি জীবনের প্রতীককে এই লাস্টারাস ব্যাঙ্গলসগুলো, অর্থাৎ বর্ণোজ্জ্বল চুড়িগুলো। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। কাদের কাদের চুড়িগুলো? একটা হাসি খুশি সুখী একটা মেয়ে কিংবা একটা সুখী স্ত্রী, তাই তো? অর্থাৎ হাসি খুশি মেয়েদের এবং সুখী স্ত্রীদের প্রতীক কি? এই চুড়িগুলো। তা দেখো, একটা চুড়ি পরতে শুরু করে একটা মেয়ে, যখন তার বিয়ে হয় না, তারপরে দেখো তার বিয়ে হয়ে গেছে, তাই তো? মেয়েই তো। দেখো তাহলে এই সুখ, এই যে সুখ, এই হ্যাপি, দেখো শব্দটার মধ্যে কিন্তু অনেক মানে আছে। এই হ্যাপি ডিনোটস দ্য হ্যাপিনেস দ্যাট আ গার্ল হ্যাজ ইন হার ফাদার্স হাউস। এই হ্যাপি সেই হ্যাপি যেখানে একটা মেয়ের সুখ, আনন্দ, খুশি, যেটা তার বাবার ঘরের, সেটা বোঝাতে কি ব্যবহার করা হয়েছে। আর এই হ্যাপি আফটার দ্য ম্যারেজ, যেটাতে সে তার স্বামীর ঘরে গিয়ে কাটায়। দেখো একই শব্দ কিন্তু কতটা মানেটা আলাদা, ঠিক আছে তো? আচ্ছা, সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট। কিছু চুড়ি তৈরি হয়েছে একমাত্র অবিবাহিত মেয়েদের হাতের জন্য। রিস্ট মানে কি? কবজি। রিস্ট মানে কি? কবজি। এই যে আমরা পরি ঘড়ি, সবাই কি বলি? রিস্ট ওয়াচ। কেন রিস্ট ওয়াচ বলে? যেহেতু আমরা হাতের কবজিতে এটা পরি, কবজি ইংরেজি হচ্ছে রিস্ট, তার জন্য এর নাম হয়েছে রিস্ট ওয়াচ। সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট। কিছু চুড়ি তৈরি হয়েছে কাদের জন্য? অবিবাহিত মেয়েদের জন্য। কিছু চুড়ি তৈরি হয়েছে অবিবাহিত মেয়েদের জন্য। এখানে দেখো, অবিবাহিত মেয়ে ইংরেজি হচ্ছে মেইডেন্স, যার আরেকটা প্রতিশব্দ হচ্ছে আনম্যারিড গার্ল। আনম্যারিড গার্ল, আনম্যারিড গার্ল, ঠিক আছে? অবিবাহিত সেই মেয়েটার জন্য কিছু চুড়ি তৈরি হয়েছে। তারপর কি বলেছে দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তাহলে সেই যে অবিবাহিত মেয়েটা, যার এখনো বিয়ে হয়নি, একদিন বিয়ে হবে, তার হাতের জন্য যে সুন্দর চুড়িগুলো তৈরি হয়েছে, তার রং যেন কেমন? কি? রূপালি। কেমন? নীল। যেন একদম কি? পাহাড়ে ভেসে থাকা কুয়াশার মতো, পাহাড়ে ভেসে থাকা কুয়াশার মতো। তাহলে একটা মেয়ে যার বিয়ে হয়নি, তার হাতের চারধারে যে আবদ্ধময় গোলাকার বৃত্তটা দেখতে পাই কাচের, সেই যে চুড়িটা, তার রংটা কেমন হবে? সিলভার অ্যান্ড ব্লু। এবং তাদের সাথে কাদের সাথে তুলনা করা হয়েছে? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতের গায়ে ভেসে বেড়ানো সেই কি? কুয়াশা বা মেঘের সাথে তুলনা করা হয়েছে। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। কিছু চুড়ি লজ্জায় ফুটে ওঠা ফুলের মতো, মানে একটা ফুল যে স্বপ্ন দেখছে, হঠাৎ করে স্বপ্ন দেখতে সে ফুটে উঠলো, সেই ফুটে ওঠা ফুলের যে সৌন্দর্য বা রং বা লাজুক চেহারাটা, সেইটা আবার কিছু চুড়ির মধ্যে ধরা পড়েছে। অর্থাৎ এইখানে সেই কথাই বলা হচ্ছে, এই মেয়েটা যখন বিবাহ উপযুক্ত হবে, যখন তার বিয়ের কথা বলা হবে, তখন কি? তার লজ্জায়, তার একটা লজ্জাগতভাবে তার গালগুলো লাল হয়ে উঠবে এবং সেটাই তার চুড়ির রং ধরবে, সেটাই তার চুড়ির রং। কারণ কি? সে এখন বিবাহ উপযুক্তা, ঠিক আছে?
বার্ডস মানে ফুলের কুড়ি, দ্যাট ড্রিম অর্থাৎ স্বপ্ন দেখা কোনো ফুলের কুড়ি হঠাৎ করে ফুটে উঠলে তার রং কেমন হয়? ফ্লাস্ট। ফ্লাস্ট মানে কি? রক্তিম। ফ্লাস্ট মানে কি? রক্তিম, তাই তো? ফ্লাস্ট মানে কি? রক্তিম বা লালাভ, অর্থাৎ তার একটা নতুন জীবন শুরু হতে চলেছে, তার বিয়ে হতে চলেছে। সে খবর যখন সে পেল, তখন তার গালের মধ্যে যে হাসিটা আসলো, সেই হাসিটা কিন্তু অবশ্যই লাল রং নিয়ে তার চুড়িতে ধরা দিয়েছে। দেখো, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। অন দ্য ট্র্যাঙ্কুইল কথা অর্থ হচ্ছে শান্ত। ট্র্যাঙ্কুইল কথা অর্থ কি? শান্ত। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, বনের ধার দিয়ে বয়ে যাওয়া এক শান্ত নদী, বনের ধার দিয়ে বয়ে যাওয়া এক শান্ত নদী, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস। বলছে সেইখানে কতগুলো গাছ, তার সেই গাছের মধ্যে হঠাৎ করে ফোটা কোনো প্রথম ফুল বা প্রথম পাতা যতটা কোমল, যতটা সুন্দর, যতটা সবুজ। এই ক্লিপস কথার অর্থ হচ্ছে গাঢ় সবুজ। ক্লিপস কথার অর্থ হচ্ছে গাঢ় সবুজ। তাহলে সেই বনের পাশে এঁকে বেঁকে চলা যে নদী, তার পাশে যে গাছগুলো হয়েছে, ছোট ছোট গাছগুলো, তাদের মধ্যে যখন নতুন কিশলয় ফুটে উঠে, নতুন পাতা ফুটে ওঠে, সেই পাতার যে সৌন্দর্য, তার যে রং, তার যে নির্মলতা, সেই নির্মলতা ধরা পড়েছে কি? একটা চুড়ির মধ্যে। এটাও একটা মেয়ের হাতে ফুটবে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিপস। দ্য লিম্পিড গ্লোরি বলছে, লিম্পিড মানে কি? লিম্পিড মানে উজ্জ্বল, ঠিক আছে? ডিপ গ্রিন, তাকে কি বলা হয়? লিম্পিড। দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিপস। তাহলে নতুন যে ফুল, সে নতুন যে পাতা, সে পাতা ফুটে ওঠার পর তার মধ্যে যে সবুজ ভাব, তার মধ্যে যে কোমল ভাব, সেই কোমল ভাবটা চুড়িতে মিশে গিয়ে এমন একটা গ্লো করেছে, যে গ্লোটা কি করবে? যে গ্লোটা একটা মেয়ের হাতে উঠবে, যে গ্লোটা একটা মেয়ের হাতে উঠবে। এই যে এই চুড়িগুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সেইগুলো হাতে উঠবে। তারপর কি বলা হয়েছে দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কিছু কিছু চুড়িগুলো একদম যেন সূর্য আলোকিত শস্য ক্ষেতের মতো। সূর্য আলোকিত শস্য ক্ষেত কেমন হয়? হ্যাঁ, কি হলো? ইয়েলো। কেমন হয়? ইয়েলো বা ইয়েলোইশ, হলদেটে, তাই তো? হলদেটে রং হয়, একটু গোল্ডেন গোল্ডেন ভাব। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মেট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। এই যে সূর্যের আলো খেতে পড়লে বা শস্য খেতে পড়লে যে উজ্জ্বলতা তৈরি হয়, সেই উজ্জ্বলতার মতো চুড়িগুলো তৈরি হয়েছে একটা বিয়ে হবে এমন একটা মেয়ের জন্য, যেটা তার সেই বিয়ের দিন সকালে তাকে হাতে পরানো হয়। বিয়ের দিন সকালে তাকে কি করানো হয়? হাতে পরানো হয়। সেই চুড়ির রং কেমন? ইয়েলোইশ, ঠিক আছে? হলদেটে ভাব। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ির রং আবার তার হাতে চুড়িগুলো লাল রঙের। কেমন? লাল রঙের। অর্থাৎ বিয়ের যখন হোম যজ্ঞ হয়, অর্থাৎ বিয়ের যখন যজ্ঞ হচ্ছে, সে যজ্ঞের থেকে উঠে আসা যে আগুন, তার রং কি? লাল, তাই তো? সে আগুনের লাল রংটাও যেন তার চুড়িতে ধরা পড়েছে। বুঝতে পারতো? মানে একটা নতুন জীবন শুরু হতে চলেছে। or rich with the hue of her heart's desire. কিছু কিছু চুড়ির রং আবার তার মনের ইচ্ছের মতনই উজ্জ্বল। অর্থাৎ যে মেয়েটা এখন একটা নতুন ঘরে যাবে, সেই নতুন ঘর নিয়ে তার মনে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক প্রত্যাশা। সে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবে, সে একটা ভালো জীবনযাপন করবে, সে তার মায়ের মতনই তার সংসারের দায়িত্ব নিবে, ভালোভাবে সেই সংসারটাকে বাঁচাবে, সে প্রত্যেকের কাছে ভালোবাসার পাত্রী হয়ে থাকবে। এই যে আশাগুলো, এই যে ভাবনাগুলো, যে রং নিয়েছে হিউম্যানের রং, সেই রঙও যেন ফুটে উঠেছে তার হাতের চুড়িতে। ঠিক আছে তো? আচ্ছা। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। দেখো, টিঙ্কলিং, চুড়ি কেমন করে শব্দ করে? ছনছন করে, তাই তো? সে টিঙ্কলিং সাউন্ড অর্থাৎ চুড়ির ছনছনানি শব্দ। লুমিনাস, উজ্জ্বল আলোকে বলা হয় লুমিনাস। টেন্ডার মানে কোমল, অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার। অর্থাৎ এই চুড়ির মধ্যে যে রঙগুলো আছে, সেই রঙগুলোর যে শব্দগুলো, সেগুলো সব জীবনের সুখী মুহূর্ত বা খুশি বা হাসির প্রতীক। সে চুড়ির মধ্যে যে উজ্জ্বলতা, তার আগামী জীবনটা কেমন হবে তার প্রতীক। এই চুড়ির মধ্যে যে কোমলতা, এটাই প্রকাশ করে যে পড়ে আছে তার মনটা কত কোমল, যে পড়ে আছে তার মনটা কত কোমল। এই চুড়ির যে স্বচ্ছতা, সেটা প্রকাশ করে তার মনে কোনো পাপ নেই, তার মনে কোনো পাপ নেই। স্বচ্ছ একটা মন নিয়ে একটা মেয়ে বিয়ের পিঁড়িতে বসলো। এই সমস্ত কিছুটা এই চুড়িটা প্রকাশ করছে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। চুড়িগুলো কখনো কখনো তার হাসির মতো মিষ্টি,
তা আবার কখনো তার কান্নার মতো করুন। অর্থাৎ যে মেয়েটার বিয়ে হচ্ছে, বিয়ের আসলে সে কখনো হাসছে, কখনো কাঁদছে। হাসিটা তখন যাচ্ছে যে সে নতুন জীবন শুরু করতে চাচ্ছে, তার বাড়ির সবাই তাকে সাপোর্ট করেছে, সে একটা নতুন পরিবারের সাথে নিজেকে ঘুরতে যাচ্ছে, কতগুলো মানুষকে সে আজীবন ভালোবেসে যাবে, তাদের সাথে থাকবে, তারাও তাকে ভালোবাসবে, এই যে ভাবনাটা। আবার অন্যদিকে দুঃখটা, ছোটোর থেকে যে মানুষটা কোলে পিঠে করে বড় করলো বাবা, তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, তাই তো? এই যে জায়গাটা, বা মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এটা যেন তার চুরির মধ্যেই তুলে ধরছে, বুঝতে পারো তো? সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লিকার্ড গ্রে, কিছু চুড়ি কি বেগুনি, কিছু চুড়ি কি বেগুনি রঙের, আবার কিছু গোল্ডেন ফ্লিকার্ড গ্রে, অর্থাৎ ধূসরের মধ্যে সোনালি ছটা দেওয়া, ধূসরের মধ্যে সোনালি ছটা দেওয়া। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এই চুড়িটা, এই যে পার্পেল কালারের সোনালি ছটা দেওয়া ধূসর চুড়িটা, তার জন্য সেই মেয়েটা, যে মেয়েটা ছোটোর থেকে বড় হয়েছে, বিয়ে করেছে, এখন সে কি তার সংসার পালন করতে করতে সে মধ্য বয়সে এসে পৌঁছেছে, মানে আমাদের বাড়ির মারা, তাই তো? একটা মধ্য বয়সে এসে পড়ে, মধ্য বয়স মানে হচ্ছে অ্যাবাভ 35 45, এগুলোকে মিডিল এজ বলা হয়, ওকে? অ্যাবাউট 40, প্রায় 40, এগুলোকে মিডিল। তাহলে দেখো, এই যে মেয়েটা বাবার ঘরে ছিল, হ্যাঁ বাবার ঘরে ছিল, সে একটা চুড়ি পরেছিল, স্বপ্ন দেখেছিল, যেই চুড়ির রং কী ছিল? সিলভার ছিল, তাই তো? ব্লু ছিল, তাই তো? কুয়াশা, পাহাড়ের ভেসে বেড়ানো কুয়াশার মতো, যার মধ্যে নির্মলতা পরিমলতা ছিল, সেই চুড়ি হয়ে গেল হলুদ রং বিয়ের সকালে, তারপর হলো লাল যখন সে বিয়ের পিঁড়িতে বসলো, তারপরে সেই মনের রং, যে সে নতুন পরিবারে যাচ্ছে, সেই রং ধরলো তার চুড়িতে, তারপরে সেই চুড়ি দেখালো তার শব্দ, তার খুশিগুলোকে, তার উজ্জ্বলতাকে, তার কোমলতাকে, তার মনের স্বচ্ছতাকে। তারপর সেই চুড়ি কখনো তার বিয়ের সকালে তার আনন্দের হাসি গান গাইলো, কখনো বা চোখের কোলায় জল আনলো, তাই তো? কখনো বা চোখের কোনায় জল আনলো। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, এই যে হাত, যে হাত একদিন এত কোমল ছিল, আর সংসারের ভার নিতে নিতে আজ সেই হাত এতটা শক্ত হয়ে উঠেছে, এই হাত কি করেছে? চেরিশড করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, মানে তার পরিবারকে যত্ন নিয়ে, আত্মীয় নিয়ে বড় করে তুলেছে, তাই তো? যে মেয়েটা তার বাবার ঘরে এত আদরের ছিল, এখন তাকে একটা পরিবারের প্রত্যেকটা লোকের দায়ভার তার উপরে, তাই তো? কখন কে খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কার কখন কি দরকার, ছেলে মেয়ে পড়াশোনা করছে কিনা, কারো শরীর খারাপ হলো কিনা, প্রত্যেকটা দায়িত্ব সেই নিয়ে সেটা করে গিয়েছে। এই করা কিন্তু যেই সেই করা না, এই করা সেই করতে পারবে যার মধ্যে এই শব্দটা আছে, ভালোবাসা, ঠিক আছে? একমাত্র ভালোবাসাই একটা সম্পদ, যেটা এক মায়ের মধ্যে আছে, আর এই মা এই জিনিসটাকে ব্যবহার করে, এই অস্ত্রটাকে ব্যবহার করে গোটা একটা পরিবারকে সব সময় আগলে রাখে, ধরে রাখে, তার সন্তান, তার স্বামী, তার পরিবার, প্রত্যেকটা জিনিসকে আগলে রাখে। অ্যান্ড ট্র্যাডেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, এই হাতি আবার তার কোলকে দোলনা করেছে, এবং সেই দোলনায় সে তার সন্তানকে কি ঘুম পাড়িয়েছে, তাই তো? সেই মা, সেই তার ফেথফুল ব্রেস্ট, অর্থাৎ তার বুকের মধ্যে তার সন্তানকে নিয়ে সেই কোলকে সে দোলনা বানিয়ে, এই হাত দেখো, সেই চুরি পরা হাত একটা সন্তানকে জন্মও দিয়েছে এবং তাকে বড় করার দায়িত্ব তুলে নিয়েছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সে প্রতিজ্ঞাবদ্ধ, সে নিজের মত থেকে প্রতিজ্ঞা নিয়েছে। প্রতিজ্ঞা কিন্তু মানুষকে দিতে হয় না, প্রতিজ্ঞা মানুষ নিতে হয়। অর্থাৎ কাউকে বলে দিলাম তুমি এটা প্রতিজ্ঞা নাও, এটা তুমি করবে না, সেটা হয়তো তাকে বলে যতটা না আটকানো যাবে, সে যদি নিজের থেকে প্রতিজ্ঞাটা নেয়, না এই কাজটা আমি করবই, বা এই কাজটা আমি আর জীবনে করব না, তবে সেই প্রতিজ্ঞার গুরুত্ব বেশি। তাই বলছে যে অ্যান্সার্ভ, সেবা করে যায়, হার হাউসহোল্ড, তার পরিবার, তার ঘরকে, ইন ফ্রুটফুল প্রাইড, একটা মনে একটা সন্তুষ্টি নিজে, না আমি আমার পরিবারের জন্য যা করছি ঠিক করছি, ভালো করছি, বুঝতে পারলা? এই ভাবনাটা একটা মায়ের আছে, যেটা একটা বাবারও নেই, সেটা একটা মায়ের আছে কিন্তু। অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড, এবং এই পাশাপাশি সে তার ঈশ্বরকেও পূজা করে তার স্বামীর পাশে দাঁড়িয়ে, তাই তো? হিন্দু সমাজে স্বামীকে কি করা হয়? মেয়েদের ঈশ্বর হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে? হিন্দু সমাজ এমনই একটা সমাজ যেখানে নারীদের যে নারীরা যার অর্ধাঙ্গিনী, অর্থাৎ যার স্ত্রী, হ্যাঁ, সেই পুরুষকে শাস্ত্রে বা ধর্মে বা বিভিন্নভাবে কালচারের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে তুলনা করা হয়েছে। তা দেখো, সংসারের দায়িত্ব পালন করা ঈশ্বর সেবার থেকে এক অংশ কম নয়, তাই তো? তাহলে সে মা, হ্যাঁ, যে তার সংসারে হাজারো
ঝড়ঝড়টা সামলায় নিয়ে, হ্যাঁ, সমস্ত কিছু সামলে নিয়ে সব কিছু মেনটেন করে যে যেমন তার ঈশ্বরকে পূজা করছে, তেমন সে তার যার স্ত্রী তারও যত্ন নিচ্ছে। বুঝতে পারলো তো? এটাই একটা মেয়ের জীবন, যে জীবনটা শুধুমাত্র কে সাক্ষী থাকে, আর কেউ না, তার চুড়িটা, যে চুড়িটা তার ছোটোবেলায় তার হাতে উঠে গিয়েছিল এবং জীবনের শেষ সময় পর্যন্ত তার সাথেই যাবে। বুঝতে পারলো তো? এটা কবিতাটা না শুধু কবিতা না, কবিতাটা হচ্ছে একটা এমন ধারাবাহিক গল্প যেখানে একটা মেয়ে ছোট থেকে বড় হয়ে ওঠা আছে। আর এখানে তোমার যদি বলে তোমার ব্যাঙ্গলস আর সিম্বলস অফ হোয়াট, যদি এই কোশ্চেনটা হয় চুড়িগুলো কিসের প্রতীক, তাহলে মনে রাখো চুড়িগুলো হচ্ছে হ্যাপিনেস। ঠিক আছে? চুড়ি কিন্তু সুখের প্রতীক, চুড়ি কিন্তু সুখ সমৃদ্ধের প্রতীক, হ্যাপিনেস। আর এখানে একটা শব্দ দিয়ে যাওয়া যায়, প্রসপ্যারিটি, সমৃদ্ধি। ঠিক আছে? সুখ এবং সমৃদ্ধির প্রতীক কে? এই চুড়িগুলো। সুখ আর সমৃদ্ধির প্রতীক কে? এই চুড়িগুলো। ঠিক আছে? গেল। এই ছিল আমাদের কবিতা। আমি এটুকুনি বিশ্বাস রাখি যে কবিতাটা হয়তো সবার ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই, তোমরা কিন্তু কবিতাগুলো বাড়িতে সবাই পড়বে, কবিতাগুলো খুব ভালো করে ধরে ধরে পড়বে। আর যদি সম্ভব হয় মাকে পাশে বসিয়ে নিয়ে কবিতাটা পড়ো, তাহলে দেখতে পাবে যে মা সারা জীবন কী কষ্ট করে গেল, কি দিয়ে গেল, কিভাবে তোমাকে আগলে রেখেছে। তাহলে চুরির কনসেপ্টটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ কথায় আছে যে যা মানুষ চোখে না দেখে তাকে বিশ্বাস করে না। আর এই পৃথিবীতে ঈশ্বরকে দেখা যায় না ঠিকই, কিন্তু মাকে চোখে দেখা যায়, কারণ তিনি হচ্ছেন আসল ঈশ্বর। তাই এই কবিতাটার মধ্যে দিয়ে একটা নারী কিন্তু তার অস্তিত্ব, তার লড়াই, তার বেঁচে থাকার স্বপ্ন, তার দায়িত্ব, তার যত জীবনে ঝড়ঝাপটা, যত ভালো মন্দ, সবটা কিন্তু ধারাপাত হয়ে এসেছে। ঠিক আছে? কবিতাটা তোমরা ভালো করে পড়ো। আর কবিতা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে লিখে জানাও, আমি তোমাদেরকে জানাবো, উত্তর দেব। আর দ্বিতীয় কথা, সবার শেষে প্রতিদিনই বলি যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু এটা রিভিউটা দিও। আমি কেমন পড়াই এটার থেকে আমার বেশি জানা দরকার যে তোমরা ক্লাসগুলোতে কতটা বেনিফিট লাভ করছো, কারণ সেই হিসাবেই আমাকে পড়াগুলোকে আরও ভালোভাবে তোমাদের সামনে পরিবেশন করতে হবে। ঠিক আছে? আমি চেষ্টায় থাকি যাতে তোমাদের সামনে সবসময় ভালো করে তুলে ধরতে পারি। তবু যদি কোনো কিছু খামতি থেকে যায়, অবশ্যই তোমরা আমার গাইড হয়ে কিন্তু আমায় বলবে, আমি সেই জিনিসগুলো তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরবো। যাক, এই বলে আজকে শেষ করছি। পরীক্ষা চলে আসছে, ভালো করে পড়াশোনা করো। আর আমাদের এই পরিবারে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য থ্যাঙ্কস, অসংখ্য ভালোবাসা, স্নেহ। সাপোর্ট করতে থাকো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে যাও এই পরিবারকে। থ্যাংক ইউ।